হৃদিকে কিছুটা উদ্বিগ্ন লাগছে। বিচলিতভাবে আড়ে আড়ে তাকাতে চাইছে বাইরের দিকে। সম্ভবত অনেক মানুষের উপস্থিতি অনুভব করে ভরকে গিয়েছে বাচ্চাটা। স্বাভাবিক, ও তো অনেক মানুষের মধ্যে থাকেনি, থাকতে দেয়নি আদিল, সর্বদা কড়া পাহারায় রেখেছে। এই জন্যই পরিচিতদের বাইরে কাউকে দেখলে মেয়েটা মুইয়ে যায়, উদ্বিগ্ন হয়ে পড়ে, অপছন্দ করে। আদিল বুঝে নেয় মুহূর্তেই। দু পায়ের তালুর উপর ভর ছেড়ে বসে মেয়ের সামনে, আলতোভাবে ধরে ওর নরম সরম বড্ড ছোট্ট হাত দুটো, সামান্য হাসার চেষ্টা করে প্রশ্ন করে, ইজ মাই প্রিন্সেস ফিলিং নার্ভাস? বাবার প্রশ্নে নিজেকে কেমন চোখের পলকে সামলে নেয় মেয়েটা। ও বরাবরই বাবার সামনে বাহাদুরি দেখাতে ভালোবাসে। বড়দের মতো বুকটা চওড়া করে বলল, তুমি আছো তো। আদিল মৃদু হাসল, মেয়ের কপালে চুমু এঁকে আওড়ালো। দ্যাটস মোর লাইক মাই গার্ল। হৃদি ভুলে যায় কিছুক্ষণ আগের উদ্বিগ্নতা, বাবার প্রশংসায় মনে উচ্ছ্বাস এনে দেয়। দ্রুত ঘুরিয়ে ফিরিয়ে দেখায় পরনের সুন্দর বারবি গাউনটি। গাউনটি আদিল ফ্রান্স থেকে এনেছে, হট পিঙ্ক রঙের। কাপড়টা শার্টিং, বুকের দিকে স্টোন সিকোয়েন্স গ্লিটার দিয়ে সাজানো। কোমর থেকে নিচ অবধি ফ্লোরার হয়ে নেমে ছুঁয়েছে জমিন, একদম রূপকথা রাজকন্যাদের মতো। মাথায় স্টিলের কাউন্ট, খুব শাটাল। বাচ্চার চেহারা অনুযায়ী একটা মেকআপ দেয়া হয়েছে। কোকড়ানো চুলগুলোতে ফুলের সাহায্যে সুন্দর হেয়ারস্টাইল করা। সব মিলিয়ে ফেয়ারি টেলসের প্রিন্সেস লাগছে। আদিল মুগ্ধ হয়। পেছনে দাঁড়ানো শান্তর উদ্দেশ্যে বলে, মেকআপ আর্টিস্ট ডিড আ গুড জব, পে হার মোর। শান্ত দৃঢ় কণ্ঠে প্রতি উত্তর করে। ওকে বস। আজ ওর পরনে পুরো কালো রঙের থ্রি পিস, মাথার চুল থেকে পায়ের জুতো পর্যন্ত কালোয় মোড়ানো। অন্যদিনের তুলনায় আজ একটু বেশি বিচক্ষণ, রুক্ষ, সতর্ক লাগছে দেখতে। কানে ব্লুটুথটা অন থাকছে সারাদিন, একটু পরপর এদিক ওদিক নির্দেশনা দিয়ে চলেছে, এক মুহূর্তের জন্য সরে না আদিলের আশপাশ থেকে। ড্যাড, আমার প্রেজেন্ট কোথায়? হৃদি ভীষণ আগ্রহ নিয়ে তাকিয়ে আছে উত্তরের আশায়। আদিল ডান ভ্রু উঁচিয়ে বলে, উইশ টু স্ট্রাইকে শোচে প্রেজেন্ট চাই। হৃদি দুহাত মুখে ঢেকে হেসে ফেলে। পর মুহূর্তেই ছুটে দুহাতে বাবার গলা জড়িয়ে ধরে আবদার করে, উইশ মি ড্যাডি। আদিল বড় বাধ্য, মেয়ের মাথায় ঠোঁট ছুঁয়ে রেখেই মিহি কণ্ঠে বলে যায়, হ্যাপিয়েস্ট বার্থডে টু ইউ মাই চাইল্ড। তো এবার আমার প্রেজেন্ট কোথায়? আদিল বুঝতে পারে মেয়ে এবার উপহার ভেবেই রেখেছে। আপাতত শুধু উপহারের নাম বলতে মুখিয়ে আছে। বলে, কি চাই আমার রাজকন্যার? ড্যাড উইল গেট ইট ফর ইউ। হৃদি সামান্য সংকোচ করলো, আর চোখে এক পলক শান্তকেও দেখে নিল। আদিল চোখে দৃষ্টি দিয়ে আশ্বাস দিতেই চোখ মুখ বুজে বাচ্চাটার গলায় ট্রেনের গতিতে বলল, I want a Rosa. Dad, I want her to stay with me forever. শান্তর চোয়ালা ঝুলে আসেনি। নির্বিকার চোখে মুখে অমন দাঁড়িয়ে থাকলেও বেচারার চোখে একরকম তারায় ভাসে কিছুক্ষণের জন্য। থমথমে মুখে শুনে গেল হৃদির আবদারের মিষ্টি সুর। প্রত্যুত্তরে আদিল নিশ্চুপ, শান্ত স্থির চোখে শুধু দেখেই গেল। এতে হৃদি অসন্তুষ্ট হয়। হাঁসফাঁস করে ধরে বাবার বিশাল একটা হাত। শান্ত ভেবেই রেখেছিল তার বসের কোনো জবাব আসবে না, কিন্তু তাকে আশ্চর্যের সপ্তমে পৌঁছে দিল আদিলের নির্বিকার একটা শব্দের জবাব। শান্ত পাশাপাশি হৃদিও চমকে ওঠে, বড় বড় চোখে চেয়ে আওড়ায়, Daddy, are you saying হৃদি ঢোক গিলে hmm? আদিলের চোখে হাসে। ধূসর রঙা চোখের মণিতে তারারা ভাসে। খাদে নামে গভীর কণ্ঠের সুর। কিরে এতক্ষণ লাগে? কত দূর? শান্তর প্রশ্নের সামনে এলেন নির্বিকার। শুরু চোখে চেয়ে আছে রাস্তায়। সিগন্যাল পড়েছে, গাড়ি আপাতত ফুল স্পিড। কানের ব্লুটুথটা আর একটু ভালোভাবে কানে ডুবিয়ে বলল, লাগবে মিনিট 10। শান্ত বিরক্ত প্রায়। এতক্ষণ লাগছেই বা কেন? ঘুমাই গেছিস নাকি? এলেন সঙ্গে সঙ্গে উত্তর দিল না। আর চোখে তাকালো কার মিররে। তার সোজা পেছনে রোজা বসে আছে, হাতে লাল গোলাপের এক বিশাল বুকে। কিছুক্ষণ পরপর ফুলের ঘ্রাণ নিচ্ছে চোখ বুজে। তার পাশে নিপা বেগম, রাজু আর আজিজুল সাহেব পেছনের গাড়িতে। এলেন কণ্ঠ নামিয়ে এক প্রকার ফিসফিস করে বলল, বস কোথায়? শান্ত তখন হাতের ইশারায় দোতলা থেকে নিচে গার্ডগুলোকে নির্দেশনা দিয়ে চলেছে। ইতিমধ্যে নিচের ফ্লোরে অতিথিরা চলে এসেছে। বলল,
নামেনি। ওপরে কেন? এলেন ফের ফিসফিস করে বলল। বস বড় সড়ো একটা ধাক্কা খাবেন। আমি ফিউচার দেখছি চোখের সামনে। শান্ত আগ্রহী হলো, ডান ভ্রু নাচিয়ে প্রশ্ন করলো। কিছু হয়েছে? এলেন জবাব দেয় না আর মিচকে হেসে কলটা ফট করে কেটে দেয়। সে জীবনে অনেক সুন্দরী নারীকেই দেখেছে, অনেক। সেই তুলনায় তার বস তো কয়েক ধাপ এগিয়ে। নিশ্চয়ই। এরপরও এলেন মানতে বাধ্য, বলতে বাধ্য, মিস রোজা, শি ইজ টু মাচ বিউটিফুল। আর সে আজ করতে পারছে, এর বসের ভাবনায়ও হয়তো বা একই বা তার চেয়েও বেশি হবে। বসের ধারণার বাইরে, মনে হয় তার কল্পনারও বাইরে, তার সহ্য সীমানার বাইরে নিশ্চয়ই। প্রবেশপথে ছিল শক্ত পাহারা। গেস্ট লিস্টের বাইরে একটা মানুষও ঢোকার অনুমতি পেল না, যদি অতিথি তার সাথে কেউ হলেও না। অর্থাৎ লিস্টে আপনার নাম আছে মানে শুধু আপনিই প্রবেশের অনুমতি পাচ্ছেন। পার্কিং এরিয়া জুড়ে সব নামি দামি গাড়ির সারি, বাল্বের আলোয় চারিপাশটা উজ্জ্বল। রোজাদের গাড়ি প্রবেশ করেছে মির্জাবাড়ির ভেতরে, সরু পথ ধরে আসছে বাড়ির ফটকের দিকে। ক্লান্ত চটজলদি এগিয়ে এসে ব্যাকসিটের দরজা মেলে ধরল। টকটকে লাল রঙের উঁচু জুতোর সজ্জিত ডান পা এসে স্পর্শ করলো চকচকে সরু পথ। শাড়ির লম্বা আঁচল সামনে বেরিয়ে এলো রোজা। মাথাটা একটু নুইয়ে ভেতর থেকে ফুলের তোড়াটা হাতে তুলে নিল। সোজা হয়ে এবারে তাকালো চতুর্দিকে। সে আস্তে আস্তেই দেখেছে সজ্জিত পথ, গাছেদের গায়েও লাইটিং করা হয়েছে। বাগান এরিয়া জুড়ে অনেক অপরিচিত মুখের আধিপত্য। আপাতত অনেকের দৃষ্টি এই দিকে। রোজা সামান্য কুণ্ঠিত বোধ করে দৃষ্টিগুলো অনুভব করে। ভেতরে অন্যরকম ভয় কাজ করে। সুঠাম দেহের সব লম্বা চওড়া পুরুষদের ভীষণ বিত্তশালী বলেই মনে হলো। যেখানে রোজা একটা পিপিলিকা মাত্র, যে কারো পায়ের তলে পিষে যেতে পারে। আর তাদের আগ্রহী দৃষ্টি তার উপরেই। হঠাৎ এলেন এসে ভীষণ দায়িত্ববোধ নিয়ে দাঁড়িয়েছেন রোজার সামনে। একরকম সবার দৃষ্টি আড়াল করে দাঁড়ালেন যাকে বলে। হাতের ইশারা দিয়ে প্রবেশের জন্য বলল, মিস রোজা প্লিজ। আজিজুল সাহেব নিপা বেগম গাড়ি থেকে নেমে তাজ্জব বনে গিয়েছে। পরপর সংকোচ বোধ করছেন। তাদের কল্পনার চেয়েও বিত্তশালী অবস্থা সব। ভয়ে তাদের শরীর আটসাট হয়ে এসেছে। অন্যদিকে রাজু ভীষণ চঞ্চল, সবটা কৌতূহল নিয়ে দেখছে। তার পাশে বডিগার্ড না থাকলে এতক্ষণে ওই দিকটা হেঁটে হেঁটে দেখত। নিপা বেগম ছেলের হাবভাব বুঝে ফেলেছেন। চট করে ধরলেন ওর হাত, নিজের সাথে টেনে নিয়ে হাঁটা ধরলেন স্বামীর পেছনে পেছনে। আজিজুল সাহেব ক্র্যাচ ধরে হেঁটে এসে দাঁড়িয়েছেন মেয়ের পাশে। রোজা তখন পরিবারকে নিয়ে প্রবেশ করলো ভেতরে। কিছুক্ষণের জন্য চিনতেই পারল না ভেতরটা। নিচে পুরো ফ্লোরের দৃশ্যই পরিবর্তন হয়েছে। 3-4 জনের গ্রুপের জন্য ছোট ছোট টেবিল চেয়ার বসানো হয়েছে আধুনিকভাবে। মৃদু আয়োজনে টিউন বাজছে। একপাশে কার্টুন এরিয়া, ওখানটা ডিজনিল্যান্ডের মতো সাজানো। সিঁড়িপথে রেড কার্পেট, সিঁড়ির হাতলে ফুল দিয়ে সাজানো, মধ্যে বিশাল ডিজাইনের কেক দাঁড় করানো। আনাচে কানাচে আলোয় ভর্তি, সবটা দিনের মতো উজ্জ্বল। রাজু মুগ্ধ হয়ে বড় বোনের হাতটা টেনে ধরল। উত্তেজনায় ওর চোখ মুখ জলজল করছে। রোজা নিজেও ভারী আশ্চর্য হয়েছে। দীর্ঘশ্বাসও ফেলল, নিজ মনে আওড়ালো, বড়লোকদের সব বড়লোকই ব্যাপার স্যাপার। এলেন পেছনেই দাঁড়িয়েছিল। মাথাটা নুইয়ে আলতো গলায় প্রশ্ন করলো, কিছু বললেন মিস রোজা? রোজা আর চোখে চেয়ে চুপসে যাওয়ায় গলায় বলল, কিছুই না। এলেন হাতের ইশারায় একটা পাশের টেবিল চেয়ার দেখিয়ে আজিজুল সাহেব, নিপা বেগম এবং রাজুকে উদ্দেশ্য করে বলল, তাদের তবে বসিয়ে দিই। রোজা মাথা দুলিয়ে সম্মতি দেয়। সে আশেপাশে দেখে হৃদির খোঁজ করে। অবশ্য এইদিকে মেয়েটাকে থাকতে তার খোঁজ করার প্রয়োজন পড়তো না, পাখির মতো উড়ে আসতো। ভেবেই হেসে ফেলল নিঃশব্দে। ব্যাকুল হয় ওকে দেখার জন্য। ও তো বুঝতে পারে বার্থডে গার্ল এখনো নামেনি। এক পর্যায়ে খেয়াল করে এলেন সরছে না, নড়ছে না, চুপচাপ তার পেছনে দাঁড়িয়ে আছে। হুটহাট ব্লুটুথে ফুসফাস করছে। এলেনের এমন পাহারা দেয়া অস্তিত্ব যেমন রোজাকে ভরকাচ্ছে, তেমনি উপস্থিত অনেককেই। ঘুরে ফিরে অনেকেই এই দিকটাতেই তাকাচ্ছে। কিঞ্চিত কৌতূহল হচ্ছে। রোজার চেষ্টা করছে দৃষ্টিগুলো অগ্রাহ্য করার। চাপা গলায় এ যাত্রায় প্রশ্ন করলো এলেনের উদ্দেশ্যে, আপনার কোনো কাজ নেই? এলেনের ভদ্রতার সুযোগ সোজা জবাব, আমার কাজই করছি। রোজা বুঝতে পারল না তার পেছনে দাঁড়িয়ে থেকে কি কাজ করছে। কেমন কাজ এটা?
যেহেতু সে জানে এলেন আদিল মির্জা দুহাতের এক হাত, ওই হাত এখানে থাকার মানে আছে। এমনিতেই তো বডিগার্ড দিয়ে ভর্তি। রোজা আর ভাবতে পারেনি হলরুমের বাতিগুলো সব বন্ধ হয়ে কিছুক্ষণের জন্য জ্বলে ওঠে সিঁড়ির বাতি। জন্মদিনের একটা টিউন বাজছে এ যাত্রায়। সিঁড়িতে একদম মাথায় এসে দাঁড়িয়েছে হৃদি, পরপর তার পেছনে এসে দাঁড়িয়েছে আদিল মির্জা। হৃদির হাত ধরে নামছে ধীর সুস্থে। রোজা মুগ্ধ হয়, এক দৃষ্টিতে দেখে পুতুলের মতো বাচ্চাটাকে মিষ্টি করে হেসে হেসে নামছে। এই মুহূর্তেই ফের সকল বাতি জ্বলে ওঠে। হৃদি নিচেই তাকিয়েছিল, সিঁড়ি বেয়ে নামতে নামতে কাউকে ব্যাকুলভাবে খুঁজছিল ওর চোখ জোড়া। রোজাকে দেখতে পেতেই কেমন চঞ্চল হয়ে ওঠে, উচ্ছ্বাস নিয়ে ডেকে ওঠে মুহূর্তেই। স্নো হোয়াইট। আদিল চেয়েছিল পরিচিতদের মুখের দিকে, যারা হাতের ইশারা করছে ড্রিঙ্কসের গ্লাস সহ, হাসছে, ডাকছে। প্রত্যুত্তরে তাদেরও সে ইশারা করছিল। হঠাৎ মেয়ের সম্বোধন শুনে তাকালো নিজেও, এক দৃষ্টিতে অনুসরণ করলো বাম দিকটার, তাকাতেই কেমন দৃষ্টি থমকালো এবং লম্বা সময় তাকিয়ে থাকলো। তার ধূসর চোখ জোড়ার দৃষ্টি আর ফিরাতে পারল না। হিপনোটাইজের মতো যখন অসাবধানতায় কদম বাড়ালো, অমনি পায়ের ব্যালেন্স হারিয়ে বসলো। শরীর শুদ্ধ সে নড়ে উঠল। এই তো দুমড়ে মুচড়ে পড়বে এমন সময় দ্রুত সিঁড়ির হাতল ধরে নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলল। আশ্চর্য হলো এক প্রকার নিজের কাণ্ডের ওপরেই। হৃদি ইতোমধ্যেই বাবার হাত ছেড়ে ছুটেছে রোজার উদ্দেশ্যে। রোজাও এক হাতে ফুলের তোড়া ধরে অন্য হাতটা মেলে দিয়েছে বাচ্চাটাকে বুকে নেয়ার জন্য। হৃদি এসে জাপটে ধরল তার কোমর, ওকে জড়িয়ে নেয় রোজাও। হৃদির কণ্ঠে অভিমান উপচে পড়ছে। তুমি এত লেট কেন? আমি কত অপেক্ষা করেছি জানো, সারা বেলা তোমাকে খুঁজেছি। রোজা মৃদু স্পর্শে ছুঁয়ে দেয় হৃদির নাক, বলে, এই জন্যই তো চলে এলাম। চট জলদি, শুভ জন্মদিন সোনা। হৃদি খিলখিল করে হেসে ফুলের তোড়াটার দিকে চেয়ে প্রশ্ন করে, আমার জন্য? ফর মাই হৃদি সোনা। হৃদি ফুলের তোড়াটা দুহাতে বুকে জড়িয়ে কেমন মিষ্টি করে হাসতে থাকে। রোজা মুগ্ধ হলো। মুগ্ধতায় সে চারিপাশটা ভুলেই বসেছিল। ও সময় হঠাৎ এলেন কাশলো হালকা গলায়, পরপর কাশলো শান্ত। রোজা এই যাত্রায় খেয়াল করলো শান্তকে, কখন থেকে দাঁড়িয়ে এখানে। পরপরে একজোড়া তীক্ষ্ণ দৃষ্টি অনুসরণ করে মাথা তুলে তাকালো। গভীর ধূসর রঙা চোখের দৃষ্টিতে দৃষ্টি মিলল, এতেই থমকে গেল হৃৎপিণ্ড। কেমন শিউরে উঠল শরীর, আনমনা বিচলিত হলো। অদূরে আদিল এখনো দাঁড়িয়ে আছে, দৃষ্টি এখানেই, এখানে না ঠিক তার উপর। রোজা আর দৃষ্টি তুলে তাকালো না, সাহস করে না। কেমন গা ছমছম করছে তার। হৃদির হাতটা বাড়িয়ে দিলে আলতো করে ধরে ছোট্ট হাতটা ধরে দৃষ্টি হৃদিতে রেখেই দাঁড়িয়ে থাকলো। বুঝতে পারলো, অনুভব করলো আদিল মির্জা এই দিকেই এগিয়ে আসছে। রোজা দেখতে পাচ্ছে কালো জুতো জোড়া। জুতো জোড়া তার সামনে এসে থামতেই রোজা অনিচ্ছুক হয়েও মুখ খুলে। গুড ইভিনিং স্যার। আদিল প্রত্যুত্তরে শব্দ করে এরপর একটু সময় নিয়ে বলতে নেয়, ইউ রোজা চোখ তুলে তাকায়। আদিল গম্ভীর মুখে বাক্যটা শেষ করলো। লুক নাইস। রোজার শরীর শক্ত হয়ে আসলো, স্পষ্ট দেখলো। বাক্যটুকু বলতে বলতে আপাত মস্তক তাকিয়েই দেখলো, কি অসভ্য লোকটা। রোজার কপালে গুটি কয়েক ভাঁজ পড়লো, অসন্তুষ্ট হলো। এরকম প্রশংসা আদিল মির্জার মুখ থেকে বিরক্তিকরই শোনালো তার কাছে। সে বিরক্ত হয়েছে, তার চোখে মুখে স্পষ্ট। এই জন্য দৃষ্টি নামায়, মুখ লুকায়। ভাগ্যিস সামনে এটা বিত্তশালী কেউ একজন, না হলে দুটো ঘুষি রোজা চটপট বসিয়ে দিত। এককালে কত ছেলেপুলে সে মেরেছে, তা অগণিত। আদিল অবশ্য বেশিক্ষণ দাঁড়াতে পারেনি, কাজের সূত্রে অনেক কাছের লোকজন এসেছে, তাই মেয়েকে নিয়ে সরে গেছে। অতিথিদের সাথে কুশল বিনিময় করছে, মেয়েকে পরিচয় করিয়ে দিচ্ছে। রোজা আর ওইদিকে তাকালো না, হৃদিও দেখার চেষ্টা করলো না। সে ভুলেও চোখে চোখ মেলাতে চায় না ওই লোকটার সাথে। কেক কাটা হলেই সে পরিবার নিয়ে বেরিয়ে যাবে। পুরোটা সময় রোজা উপলব্ধি করছিল কড়া একজোড়া চোখের দৃষ্টি। তাকে কেউ দেখছে এমন অনুভূতি তাকে মিলিয়ে যাচ্ছে, ছটফট করাচ্ছে। রোজা আলতো হাতে ছাড়া আঁচল পেছনের দিকে টেনে ডান হাতে এনে ধরল। উদ্বিগ্নতা কমানোর একটা উপায় মাত্র। তাকালো বাবা মায়ের টেবিলের দিকে। নিপা বেগম আর রাজু ফ্যাল করে চেয়ে আছে হৃদি যেই দিকটায়, ওই দিকটা সম্ভবত। ওদের তো ভীষণ আগ্রহ ছিল বাচ্চাটাকে সামনাসামনি দেখার। টেবিলের থেকে একটু দূরে ধ্রুব দাঁড়িয়ে আছে,
সম্ভবত সে দেখাশোনা করছে ওই দিকটা। রোজা কদম বাড়ালো বাবা মায়ের দিকে, উদ্দেশ্য বসবে, কিন্তু সে সুযোগ হয় না। পেছন থেকে এলেন ধী গলায় বলে, মিস রোজা, কেক কাটা হবে এখন? রোজা বুঝতে পারে কেক কাটা হবে মানে তো সামনে দাঁড়াতে হবে। বসে লাভ নেই। এক মুহূর্তের জন্য অজ্ঞতা দাঁড়িয়ে থাকে, পর্যবেক্ষণ করে হাতের বড় কার্ড রেড রাঙা নেল পলিশগুলোর। অমন সময় রিদির ডাক পড়ল, স্নো হোয়াইট আসো। রোজা তাকালো মিষ্টি বাচ্চাটার দিকে, বাবার হাত ধরে সামনে বাম হাতটা নাড়িয়ে ডাকছে। রোজা ইশারায় বোঝালো সে এখানে যাবে না। তা মানল না মেয়েটা, ফের ডাকলো। আসো না আসো। বাধ্য হয়ে রোজা এগুলো কয়েক কদম। অনেকেই আছে গোল হয়ে দাঁড়িয়ে এক জায়গায়। রোজা দাঁড়িয়ে আছে মস্ত বড় কেকটার সামনে। ওকে কেকের আড়ালে দেখাই যাচ্ছে না একরকম। মাথাটা বের করে আড়ে আড়ে চেয়ে বারবার রোজাকেই ডাকছে, কিন্তু রোজা কখনোই যাবে না। পাগল নাকি? সে হাতের ইশারায় বোঝালো তাকে ছাড়া কাটতে। সুরও তুলল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিদি, হ্যাপি বার্থডে টু ইউ। এতে মেয়েটা মানে। বাবার ইশারায় সবার দলবদ্ধ সুরে কেক কাটে। হাতের একটুখানি কেক নিয়ে তাকালো আদিলের দিকে। আদিল কোমর বাঁকিয়ে মাথাটা নুইয়ে আনে মেয়ের সামনে। হাত থেকে কেক খেলো একটুখানি, ব্যাস। এরপরই কেক নিয়ে বাচ্চাটা রোজার দিকে ছুটে আসে। রোজা অসহায় হয়, আবেগে আপ্লুত। তার ভেতরে অনেক রকম অনুভূতির ঘূর্ণিঝড় বইছে যে। হৃদির চঞ্চল হাতে বাধ্যভাবে মাথা নুইয়ে খেলো একটুখানি, নিজেও ওর হাত থেকে একটু নিয়ে খাইয়ে দিল। ফিসফিস করে জানালো, হ্যাপি বার্থডে বেবি। জবাবে কেক মাখা ঠোঁট দুটো হৃদি বসিয়ে দিল রোজার ঠোঁটে। স্নো হোয়াইট, তোমাকে একদম ডল লাগছে। আমি তো চোখ সরাতেই পারছি না। ইউ আর সো বিউটিফুল। রোজা হেসে ফেলল ফিক করে, ফিসফিস করে বলল। তোমাকে লিটল বারবি লাগছে, বারবি ডল। রাজু রোজার পিছনেই ছিল। এ যাত্রায় বেরিয়ে এলো পেছন থেকে সামনে। কেমন ড্যাবলার মতো মুগ্ধ চোখে চেয়ে থেকে বলল, হাই। দিদি চোখ পিট পিট করে তাকালো। থমথমে মুখে পুরো রাজুকে অগ্রাহ্য করলো। দৃষ্টি ফিরিয়ে আবারও রোজার দিকে তাকিয়ে হাসলো। রাজু আশ্চর্য, হতভম্ব। রোজার এতে আরো হাসি পেল। হাসি আটকে বলল, সোনা, দিস ইজ মাই ব্রাদার। এবারে বোধহয় মেয়েটা আগ্রহ পেল। ভালোভাবে তাকালো রাজুর দিকে, মিষ্টি করে হেসে ডাকলো, হ্যালো আঙ্কেল। রাজু উচ্ছ্বাসে ফেটে পড়ল। ভীষণ ব্যাকুল হয়ে আলাপ করার চেষ্টা করলো। ও যে পিচ্চিটাকে ভীষণ ভালো লেগেছে, কেমন পুতুল পুতুল দেখতে। অথচ রিদি মেয়েটাও আলাপ করার আগ্রহ নেই। ও রোজার কাছে থাকতেই আগ্রহী। ঘুরে ফিরেই বারবার রোজার আঁচলের তলায় ঢুকছে। রোজা রাজুর আপন বোন না হলে ভেবেই ফেলতো এই মেয়েটা তার বোনের মেয়ে। এইটুকু ভেবেই সে জিহ্বা দিয়ে দাঁত কাটল। ইস! রোজা সশস্ত্র চেষ্টা করে দ্রুত বেরোনোর পথ পেল না। রিদি পিছুই ছাড়ছে না। একটু পরপর এসে লেপ্টে আছে পাশে। বড় বড় চোখে দেখছে নিপা বেগম, আজিজুল সাহেব আর রাজুকে। তাদের পরিচয় জানতে পেরেই মেয়েটা এখন ভীষণ আগ্রহী। নিপা বেগমের সাথে হাত মিলিয়েছে, বারবার করে জিজ্ঞেস করছে, তুমি স্নো হোয়াইটকে কোথা থেকে এনেছো? রোজার তখন এত হাসি পেল, মায়াও হলো ভীষণ। ইচ্ছে করলো শক্ত করে ওকে বুকের ভেতরে জাপটে রাখতে। হৃদিকে কোলে বসিয়ে বুকে আগলে রাখলো। তার পেছনেই ধ্রুব দাঁড়িয়ে আছে। অতিথিদের খানাপিনার মুহূর্ত চলছে। নিজে নিজেই খাওয়া যাচ্ছে। নানান পদের ডিশের শো করা আছে। পছন্দ মোতাবেক নিয়ে খাবে এমন। রোজার খিদে নেই, সে খাবে না। নিপা বেগম, আজিজুল সাহেব আর রাজু খেয়ে নিয়েছে। এই যাত্রায় মরিয়ম বেগমও দেখতে পেল। সে একাই এসেছে, সাহায্য করছে সব কিছুতে। নিজেই এক ফাঁকে এসে কথা বলে গেল। দিদির চোখ দুটো ঘুমে বুজে আসছে। আদিল অনেকক্ষণ আগেই মেয়েকে নিজেই খাইয়েছে, ভরা মজলিসের মধ্যেই। ওই তো ওই দিকটায় বসিয়ে কয়েকজন মিলে কেমন আলাপ করতে করতেই মেয়েকে কোলে নিয়ে খাওয়ালো। ব্যাপারটা না চাইতেও রোজাকে মুগ্ধ করেছে। নিজের মেয়ের প্রতি আদিল মির্জার দায়িত্ববোধ, ভালোবাসা বরাবরই রোজাকে আপ্লুত করে। অমন গম্ভীর মানুষটা এমন সফট দিক আছে কল্পনাও করা যায় না। রোজা পারে না, তাই যতবার দেখে আশ্চর্য হয়, মুগ্ধ হয়। ঘুমাবো। রোজা তাকালো, রিদি প্রায় ঘুমিয়েই পড়েছে, বলল, ওই তো মরিয়ম আন্টি, সে নিয়ে যাক রুমে, গিয়ে শুয়ে পড়ো কেমন।
ঘুম ঘুম কণ্ঠে বাচ্চাটা আবদার করে গেল। হুম, তুমি চলো, আমার সাথে চলো। রোজা বাধ্য হয়, নিপা বেগমকে জানিয়ে রিদিকে কোলে নিয়ে উঠে দাঁড়ায়। সিঁড়ি ধরল, শাড়ি পরে ওকে কোলে নিয়ে উঠতে হিমশিম খেলেও অবশেষে পারল উঠে আসতে। রিদি রুমে এসে ওকে বিছানায় শুইয়ে দিল, নিজে পাশে বসে ঘুম পাড়ানোর মতো বুকে আদর করতে থাকলো। রিদি ঘুমের মধ্যেও একটু পরপর বলল, স্নো হোয়াইট, তুমি যেও না। রোজা মিহি কণ্ঠে আউড়ে যায়, আমি আছি, ঘুমাও। সময় গড়াচ্ছে তো গড়াচ্ছে। রিদি গা থেকে হাত সরালেই মেয়েটা পিটপিট করে চোখ মেলে চাইছে। কি বিচ্ছু! দেখতে দেখতে বেশ দেরি হয়ে গেল। বাইরে ঘুটঘুটে অন্ধকার। অবশেষে মেয়েটা গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছে। হাত সরালেও উঠেনি। রোজা ঘড়ির দিকে তাকালো, রাতের 12টা। তার মাথায় হাত পড়ল। বাবা মা এখনো অপেক্ষা করছে নিশ্চয়ই। ইস! রোজা তাড়াতাড়ি বেরোলো রুম থেকে। ওপর থেকে উকি দিয়ে দেখলো পুরো ফ্লোর ফাঁকা, একটা মাত্র মানুষ নেই। আশ্চর্য, অতিথিরা না হয় ফিরেছে, তার পরিবার কোথায়? রোজা হঠাৎ সতর্ক হলো, কিছু একটা অনুভব করে পিছনে চাইতেই দেখলো আদিল নামছে ওপর থেকে, তার হাতে মদের গ্লাস। পেছনে শান্ত এলেন। রোজা পারে না চলে যেতে, ওই সামর্থ্য তার যে নেই। বাধ্য কর্মচারীর মতো শান্তভাবে দাঁড়ালো। আদিল সিঁড়িগুলো বেয়ে নামতেই দৃষ্টি নিচে রেখে মিহি গলায় বলল, প্রিন্সেস ঘুমিয়েছে স্যার, এজন্য বড্ড দেরি হয়ে গেল। আমার ফ্যামিলিও অপেক্ষা করছে। আজ তবে আসি স্যার, গুড নাইট। আর এক সেকেন্ড সে দাঁড়াতে পারলো না। অধৈর্য যে হলো না, জবাবে শোনালো, বড্ড তাড়ার সে। এখান থেকে বেরোতে পারলেই যে শান্তি। দ্রুত সিঁড়ি বেয়ে নামতে চাইলো, এড়াতে চাইলো এই অদ্ভুত দৃষ্টি, তাকে অসহ্য করে তোলা লোকটার উপস্থিতি। অথচ আদিলের এক বাক্যে সে ঘাবড়ে গেল। তাদের পাঠিয়ে দিয়েছে। রোজা চমকে উঠে দ্রুত গতিতে ফিরে তাকাতে চাইলেই শাড়ির সাথে হিল স্পর্শ করে। শাড়িতে জুতোর পাড়া পড়তেই শরীরসহ বেঁকে আসে সে পুরো। মুখ থুবড়ে পড়তে নিলেই কেমন ঝড়ের বেগে আদিল এসে ধরে। এই সেই ধরা নয়, গভীরভাবে ধরা যাকে বলে, যেই ধরায় পাতলা চামড়ায় দাগ ফেলতে পারে। আদিলের পুরুষালী রুক্ষ অভদ্র ডান হাতটা সোজা গিয়ে পড়েছে রোজার লতানো শীর্ণ কোমরে। নরম পেটের কাছাকাছি স্পর্শ পেতেই রোজা চমকে ওঠে, শ্বাস বন্ধ হয়, মুখে মেঘ জমে, মাথা কাজ করে না। বোধগম্য হওয়ার আগেই তার হাত দুটো কাজ করে। আদিলের বুকে ঠেলে সরিয়ে দিতে চায় বড্ড শক্ত করে, এতে আবার পড়তে নেয় হুড়মুড়িয়ে। আদিল চোখ নাড়ায়, দৃষ্টি শক্ত হয়। অবাধ্যতা, অবজ্ঞা সে মোটেও বরদাস্ত করতে পারে না। তাই এবারে রোজাকে ধরে আরও দৃঢ়, আরও শক্ত করে ঘনিষ্ঠভাবে এক ঝটকায় টেনে এনে চেপে ধরে তার শক্তপোক্ত বুকের সাথে। ফের শীর্ণ কোমরখানা পেঁচিয়ে নিয়েছে তার হাতটা। পেটের নরম জায়গাটুকু ছুঁয়ে যেন মস্তিষ্কই কাজ করা বন্ধ করে দেয় এক মুহূর্তের জন্য। কেমন ফাঁকা ফাঁকা লাগে সব, শ্বাসও বন্ধ হয়ে আসে। উদ্ভ্রান্তের মতো কেমন অবাধ্যের মতো আঙুলগুলো নিজে নিজেই নড়ে, গভীরভাবে ছয় উদম ধবধবে ফর্সা পেটের অংশটুকু, চাপ দেয় ওখানটাই। রোজার দম বন্ধ হয়ে আসে, মাথার ভেতরটা পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়। পর মুহূর্তেই চোখের পলকে পিনপতন নীরবতা ভেঙে এক চরের তীব্র শব্দ। সেই শব্দে কেঁপে ওঠে পেছনে দাঁড়ানো এলেন আর শান্ত পর্যন্ত। হা হয়ে আসে তাদের মুখ, রীতিমতো স্তব্ধ তারা। রোজা চর মেরে আর দাঁড়াতে পারল না, ওই শক্তি তার নেই। তার শরীর রীতিমতো কাঁপছে, থরথর করছে। দৃশ্যমান রূপে সে দ্রুত সিঁড়িগুলো বেয়ে নামতে চাইল, দ্রুত কদমে পালাতে চাইল। আদিল তখনও কিংকর্ত বিমূঢ়, তার বাম গালটা ডান কাঁধের দিকে হেলে পড়ে আছে, তার পুরো শরীর বরফের মতো জমে আছে। এই পিনপতন নীরবতাটুকু ভাঙল পর মুহূর্তেই। রাগে গর্জে আদিল হাতসহ গ্লাসটা সিঁড়ির হাতলে মারতেই তীব্র শব্দের সাথে সাথে তার হাত কেটে গল গল করে রক্ত ঝরতে থাকলো। রোজা মৃদু চিৎকার করে উঠল ওই আওয়াজে। আরও জোরসে পা চালাতে চায়, অথচ পেছন থেকে আসা ভারী পদচারণের শব্দে তার কদম কেঁপে ওঠে। পরপর মনে হলো পাগল এক ঘূর্ণিঝড় ঝড় হয়ে এসে ধাক্কা দিয়ে রেলিং ঘেঁষিয়েছে। রোজা ব্যথায় কুকিয়ে উঠতেও পারল না। পূর্বেই একটা রক্তাক্ত হাত এসে চেপে ধরল তার গলা। মুহূর্তেই তাজা গরম রক্তে মেখে যায় ওখানটা। রক্ত গলা বেয়ে চুইয়ে চুইয়ে ক্রমশ ভেতরে প্রবেশ করছে। রক্তের গন্ধে রোজা আতকে কেমন শক্ত হয়ে গেছে, ভয়ে একরকম পাথর হয়ে আছে পুরো সে। আদিল ফের অন্য হাতটা রাখলো ওই কোমরে,
যেখানে ছোঁয়ার জন্য সে চর খেয়েছে। আদিল মির্জাকে চর মারা। আদিল পেটে একরকম থাবা বসালো, খামচে ধরলো, মাথাটা এলিয়ে এনে রোজার মুখ বরাবর নাকে নাক স্পর্শ করে। আর কিঞ্চিত মুখ বাড়ালেই লিপস্টিকে সজ্জিত ঠোঁটজোড়া ছুঁতে পারবে। আদিলের গরম অস্থির অবিন্যস্ত নিঃশ্বাস পড়তে থাকে রোজার গালে। গলায় আরও জোর দিয়ে দাঁতে দাঁত পিষে আওড়ায় আবার। শরীরে অনেক শক্তি। হাউ অ্যাবাউট আই গিভ ইউ আ গুড রিজন টু ইউজ দ্যাম, মিস রোজা? রোজা আতঙ্কে চেয়ে আছে। বড় করে চাওয়া চোখ দুটো মুহূর্তেই বুঝে আসে, পর মুহূর্তেই তার শরীর ভার ছেড়ে দেয় পুরোপুরি। নির্জীবভাবে লুটিয়ে পড়তে নেয় সিঁড়িতেই। আদিল দ্রুত দুহাতে ধরে ফেলে, আগলে নিল এক ঝটকায়। এবারে যখন বুকে এনে পিষে ফেলল শরীরটা, আর অবজ্ঞা করল না রোজা। কেমন শান্তভাবে পড়ে থাকে, অজ্ঞান হয়ে গেছে। আদিলের রক্তাক্ত হাতটাই ফের গিয়ে পড়েছে রোজার কোমরে, রক্তের ছাপ পড়ে। রক্তিম অবস্থা পেটের কাছেও। ওইদিকে ধ্যান নেই আদিলের। সে অপলক দেখছে রোজার মুখ, নাক, চোখ, ঠোঁট সবকিছু এত নিখুঁত, যেন খোদার বড় যত্নে তৈরি। আদিল হাত বাড়ালো, মুখের সামনে পড়া চুলগুলো আলতো হাতে সরিয়ে দেয়। বিড়বিড় করে আপন মনে, এত সাহস, এত স্পর্ধা নিমিশে শেষ? হ্যাঁ? একসময় নিজেই রোজার শরীরটা দুহাতে পাজা কোলে তুলে নিল। এই ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে নামলো সিঁড়িগুলো বেয়ে। নিচের ফ্লোরের লিভিং রুমের সোফায় শুইয়ে দিল লম্বালম্বি করে। ঝুঁকে বেহায়ার মতো দেখলো এলোমেলো শাড়ি ভেদ করে আপত্তিকর দৃশ্য। এক পর্যায়ে লম্বা শ্বাস ফেলল, গায়ের কোট খুলে মেলে দিল রোজার শরীরে। এ যাত্রায় শান্ত এলেন এসে দাঁড়িয়েছে দূরত্ব রেখে। দুজনেই নীরব, নির্বিকার আপাতত, কোনো টু শব্দও করেনি। সাহস হচ্ছে না আজ শান্তরও। আদিল কথা বলে না, অস্থিরভাবে বসে রোজার মাথার কাছটায় তাকিয়ে থাকে নির্বিশেষে। মৃদু আলোয় রোজাকে কল্পনার মতো সুন্দর লাগছে। অশান্ত হয়ে আদিল একটা সিগারেট ধরালো বেশ দ্রুত ভঙ্গিতে। ঠোঁটে সিগারেট পিষে একটা টান দিতেই সিগারেট ঠোঁটে থাকা অবস্থাতেই পিঠ স্পর্শ করলো সোফায়। মাথাটা সোফায় হাতলে এলিয়ে দিল, চোখ বুঝলো ডান হাতটাও সোফার হাতলে। হাত থেকে তখনও ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে ফ্লোরে। সেই রক্ত পড়ার শব্দটুকু নিস্তব্ধতার মাঝে যেন শোনা যাচ্ছে। শান্ত কিছু বলতে গিয়েও পারছে না, অথচ আদিলের রক্তাক্ত হাতও সহ্য করতে পারছে না। কিছু বলার জন্য মুখ খোলায় শব্দ বেরোচ্ছে না। এ বেলায় এলেনের হাতের টানে ওর সাথে বেরোতে বাধ্য হয়েছে। অমনিতেই বাতাস যেন কানে ফিসফিস করে ওঠে। অমন মৃদু আওয়াজে গুঙিয়ে গাওয়া একটি গানের কিছু লাইনের সুর কর্ণগোচর হলো। থামলো শান্ত এলেনের পাজোড়া। আখিয়াঁ তেরি मेरी दिल पे बार करे तेरी ये यादा, जानिए तुझे ना पता, जानिए है ऐसा नशा, जानिए मेरे दिल को पार करे तेरी ये यादा, जानिए है ऐसा नशा, जानिए मेरे दिल को पार करे। আদিলের বাবা ওসমান মির্জা ছিলেন প্রভাবশালী লোক। সকল ব্যবসায়ের পাশাপাশি তার আন্ডারওয়ার্ল্ডের বিশাল বড় হাত ছিল। একসময় ব্যবসা ছুঁয়ে পুরোপুরি আন্ডারওয়ার্ল্ডের কালো দুনিয়ার সাথে জড়িয়ে পড়েন, যেখানেও নিত্যদিন খুনাখুনি ছিল অনেকটা ভাত পানির মতো। দেশের মধ্যে ভারী এক ক্রিমিনাল রেকর্ড ছিল, সাথে ক্ষমতা, কালো টাকার পাহাড়। বিপরীতে আদিলের মা মরহুমা গুলনাহার ছিলেন সুস্থ স্বাভাবিক একটা পরিবারের আদরের একমাত্র সন্তান। গুলনাহারের বাবা ছিলেন সিনিয়র সাংবাদিক, সততা আর নিষ্ঠা যার রন্ধ্রে রন্ধ্রে ছিল। তাই তো রাজনৈতিক এক বড়সড় ঝামেলায় জড়ান তখনকার প্রভাবশালী সন্ত্রাস ওসমান মির্জার সাথে। ওসমান মির্জা তখন তরুণ, শরীরের রক্ত গরম। তার গ্রহায় বিনা অনুমতিতে ঢোকার স্পর্ধার শাস্তিটা দিয়েছিলেন ভিন্নভাবে। ভদ্রলোকের একমাত্র আদরের কন্যাকেই লোকজন দিয়ে তুলে এনেছিলেন। শাস্তি দেওয়ার উছিলায় তোলা হলেও ওসমান মির্জা ভেবে রেখেছিলেন মেয়েটাকে 4-5 দিন পরে আবার ফিরিয়ে দেবেন। স্রেফ মেয়েটার বাবাকে ভয় দেখানোর উদ্দেশ্যেই তুলে আনা মাত্র। নিজের তৃপ্তি মেটালেই অস্পর্শ সুরক্ষিত মেয়েটাকে পাঠিয়ে দেবেন। তবে ভাগ্যের খেলা যে ভিন্ন।
কে জানতো তার তৃপ্তি যে আর মেটার ছিল না, তৃষ্ণা যে আরো ভয়ঙ্করভাবে বেড়ে যাবে। কে বলেছিল গুলনাহারকে রূপবতী পর্দানুশীল হতে, এতটা চমৎকার ব্যক্তিত্বের একটা নারী হতে, যাকে এক দেখায় দিশেহারা হয়ে পড়েছিলেন ওসমান মির্জা। ছটফট করছিলেন ক্রমাগত, ব্যাকুল হয়ে পড়েছিলেন স্বচ্ছ এক আকাঙ্ক্ষায়। তাই তো নিজের স্বার্থের জন্য আর ফিরিয়ে দেয়নি গুলনাহারকে। জোরপূর্বক মেয়েটাকে একরকম বাধ্য করে তবেই বিয়ে করেন, বন্দি করে রাখেন নিজের কালো রাজ্যের এই রাজপ্রাসাদে সারা জীবনের জন্য। গল্পটা তাদের ভিন্ন দুঃখের শোনালেও আদতে দুঃখের হয় না। গুলনাহার ছিলেন ভীষণ সেকেলে মস্তিষ্কের মেয়ে মানুষ, যার যাতায়াত বাইরের দুনিয়ায় কম, চার দেয়ালের ভেতরে থেকে পড়তেই ভালোবাসতেন। তাই তার জীবনের প্রথম পুরুষ ছিলেন ওসমান মির্জা। খারাপ ভালো যাই হোক না কেন, তিন কবুল বলে ওসমান মির্জাকে তিনি বিয়ে করেছিলেন। সম্পর্কে স্বামী হন, অতটুকুই একটা ডাক। তিন কবুলের ক্ষমতাটাই ছিল বিশাল। তারপরে স্বামীর স্পর্শ, আদর, আহ্লাদে কিভাবে না গলে থাকবেন। অত কঠোর মনের তিনি যে ছিলেন না, না চাইতেও মায়া জন্মায়, ভাগ্যে ভাগ্য জড়ায়। দীর্ঘকাল সংসার করে ভালো না বেশে আর পারা যায়নি। এই খারাপ স্বামীটাকেই উজাড় করে ভালোবেসেছেন, জন্ম দিয়েছেন একমাত্র সন্তান আদিলের। আদিলের জন্মের পর তাদের সংসার সুখের ছিল, আনন্দের ছিল। আদিলের জন্মের পর তাদের সংসার সুখের ছিল, আনন্দের ছিল। তবে এমন এক অন্ধকার দুনিয়ায় কখন কি হয়ে যায় অভাবনীয়, অকল্পনীয়। হঠাৎ এক গভীর প্রতারণামূলক আক্রমণেই ওসমান মির্জা নিজের স্ত্রীর সঙ্গেই খুন হন। ওসমান মির্জার বুকে 17টা বুলেট পাওয়া গিয়েছিল, গুলনাহারের বুকে 2টো। আদিলের বয়স তখন যেন কত ছিল, সম্ভবত 18। বড় জোর এমনই হবে। বাবা মায়ের মৃত্যুতে ভীষণভাবে ভেঙে পড়েছিল, মানসিক যন্ত্রণার সাথে বেরোতে কয়েকটা বছর প্রয়োজন পড়েছিল আদিলের। আর মনে নেই। তবে সে প্রতিশোধ নিতে নিজের মাকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে বসে। জড়ায় এই অন্ধকার স্বার্থপর নিষ্ঠুর দুনিয়ার সাথে। শুধু জড়ায় না, মিশে যায় একরকম। নিজেকে তৈরি করে নিজের বাবার ওসমান মির্জার চেয়েও ক্ষমতাবান হিসেবে, তার চেয়েও বড় ক্রিমিনাল, তার চেয়েও বড় ব্যবসায়ী। প্রতিশোধ নেয়া শেষ, কঠিন প্রতিশোধ। তারপর আদিলের ভাবনা সুতো কেটে মৃদু গঙ্গানির শব্দে চোখ মেলে তাকায়। মাথার ওপরে ঝাড়বাতিটা ঝুলছে, আলোটা হলদে আর লালচে মিশনে এক অন্যরকম দ্রুতি ছড়াচ্ছে। এলিয়ে রাখা মাথাটা উঠিয়ে তাকালো সামনে। রোজার হৃদয়ের মধ্যে সামান্য ভাঁজ পড়েছে, নড়ে উঠেছে সামান্য। গায়ের কোটটা ফ্লোরে পড়ে মৃদু শব্দে। ওর একটা হাত ঝুলে আছে, ধবধবে ফর্সা মসৃণ হাতের লম্বা আঙ্গুলের 5টা নখ বেশ বড়, চোখা, টকটকে গাঢ় লাল রঙের। নেলগুলো কেমন চিকচিক করছে। এই নখগুলো কি আসল নাকি নকল? মানুষ মারবার জন্য নখগুলোই পারদর্শী। আদিল অনেকটা সময় হাতটা পর্যবেক্ষণ করলো, অতঃপর দৃষ্টি ঘুরিয়ে বেড়ালো পুরো রোজাতেই। পরনে শাড়িটা এলোমেলো অবস্থা, হাঁটুতে উঠে এসেছে, পেটের দিকে শাড়ি সরে গেছে। আদিলের শক্ত 5 আঙ্গুলের থাবাতে রক্তের ছাপ পড়েছে। এত ফর্সা চামড়ায় টকটকে লাল রঙের ছাপটা সুস্পষ্ট। লালচে একটা তিল ঠিক পাশেই, একটা সুন্দর পেইন্টিংয়ের মতো লাগছে। সম্ভবত রক্তের পাশাপাশি আদিলের নখের ছাপও পড়েছে। ধীরে ধীরে চোখের দৃষ্টি গিয়ে থামলো রোজার পায়ের কাছে। জুতো জোড়া খুলে পড়ে আছে পাশেই। নগ্ন পা জোড়া হাতের চেয়েও সুন্দর। এত সুন্দর পায়ে লাল রঙের নখগুলো কেমন আকর্ষণীয়। বলতে নিলে বলা যায় মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত। এ যাত্রায় আদিল তাকালো নিজের হাতের দিকে। রক্ত পড়া কমেছে। সাধারণ মানুষের পক্ষে হাতের তালু দেখার মতো না হলেও আদিল দেখল। বেশ শক্ত করে চুটকিও বাজালো। ব্যথায় মুখ লাল নীল হওয়ার কথা হলেও সে কিচ্ছুটি অনুভব করলো না। পিনপত নীরবতা ভাঙতে তার খসখসে আঙুলের চুটকির শব্দটুকুই যেমন অনেক। রোজা আরও কারোভাবে নড়ে। ফিসফিস করে কিসব বকে আধো আধো চোখ মেলে চায়, ফের চোখ বুজে, ফের চোখ মেলে চায়। নিজের অবস্থা নিয়ে ভীষণ সন্দিহান যেন। আদিল নিশ্চুপ হয়ে শুধুই দেখে গেল। এ যাতে স্মুদি লাইটারের শব্দ তুলে ধরালো আরেকটি সিগারেট। লাইটারের শব্দে রোজা টনক নড়ে, হড়বড়িয়ে উঠে বসে। এদিক ওদিক সতর্কভাবে তাকাতেই আদিলকে দেখে বেচারি চমকে ওঠে। কিংকর্ত বিমূঢ় হয়। আতকে সুন্দর মুখখানা চুপসে যায়। ভয়ে গুটিয়ে আসে শরীর। বড় বড় চোখে চারপাশটা দেখে আতকে ওঠে। আদিল সময় নিয়েই দেখে চুপসানো ভয়ার্ত মুখখানা। কি সরল সুন্দর, যেন ভেজা মাছটা উল্টে খেতে জানে না।
অথচ চোখে ভাসলো অকল্পনীয় দৃশ্যটুকু। চর। এই দুনিয়াতে আদিল মির্জাকে চর মারার স্পর্ধা আছে কারো? ছিল কখনো? হয়েছে জীবনেও? যদি থাকেও তার তো বেঁচে থাকার সুযোগ নেই। কত রকমভাবে নির্যাতন চালানো হতো তার হিসাব নেই। হয়তো বা এতক্ষণে মারার জন্য পাগলের মতো বিলাপ করত, অথচ তাকে চর মারা ব্যক্তি কি সুন্দর করে সামনে বসে আছে, গোল গোল চোখে ভয় নিয়ে তাকাচ্ছে। আদিলের বাম হাতটা দেখে ছোটোখাটো একটা চিৎকার দিতে গিয়েও দেয়নি যেন। দুহাতে মুখ ঢেকে সোফায় এক কোণে মিশে গেছে। আদিল ভ্রু তুলে তাকালো নিজের হাতের দিকে। বাম হাতে পিস্তল। পিস্তলটা সে আঙ্গুলে ঘোরাচ্ছিল। এ যাত্রায় ভীষণ নির্বিকারভাবে, যেন পুতুল পুতুল খেলা হচ্ছে। অমনভাবেই চোখের পলকে ট্রিগার প্রেস করে দিল। শব্দ তুলে গুলিটা সোজা রোজার পাশ কাটিয়ে পেছনের দেয়ালে গর্ত করে ফেলল। রোজা এক চিৎকারে লাফিয়ে উঠতেই হামাগুড়ি খেয়ে পড়ল ফ্লোরে। ব্যথায় চোখে কোণে ভেজে গেল। ওই ব্যথা যেন ব্যথা না, রীতিমতো তার হাত পা কাঁপছে ভয়ে। একটা গুলি আরেকটু হলেই তার শরীরে লাগতো। ভাবতেই আতঙ্কে হাত পা জমে যাচ্ছে, চোখ ভিজে উঠেছে। সুন্দর গোলাপি ঠোঁটজোড়া ক্রমান্বয়ে কাঁপছে। ঠোঁট কাঁপার দৃশ্য বুঝে এতটা সিনেমেটিক? আদিল তো ভীষণ উপভোগ করছে। ইতিমধ্যে গুলির শব্দে দৌড়ে প্রবেশ করলো শান্ত আর এলেন। ক্লান্ত স্বপ্নও পেছনে। চারজনই থমকে আছে নদূরে। প্রশ্ন করার স্পর্ধা ফুরিয়েছে। এগিয়ে যাচ্ছে না, আবার ফিরেও না, বলদের মতো দাঁড়িয়ে আছে। আদিল তখনও সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে। তার সামনে অদূরেই ফ্লোরে রোজা জুবুথুবু মেরে উঠে বসেছে। মুখ খুলে যেন কিছু বলারও সাহস পাচ্ছে না। অনুশোচনা হচ্ছে বুঝি? আদিল মির্জাকে চর মারার অনুশোচনা। রোজা কাঁপতে কাঁপতে অনেক সাহস জুগিয়ে মুখটা খুলতে নিতেই নির্দ্বিধায় আরেকটা গুলি ছোড়া হয়। রোজা এক মুহূর্তের জন্য মনে হলো সে শেষ। বিদ্যুৎ বেগে গুলিটা ঠিক তার মাথার উপর দিয়ে গেল, বিঁধল দেয়ালে। কিছু বুঝে ওঠার আগেই রোজা আর্তনাদ করে উঠল। চোখের মনি দুটো উল্টে গেল, শরীর ছেড়ে দিল, চট করে ফ্লোরে মিশে গেল। এহেন আকস্মিক ঘটনায় শান্ত আরও আশ্চর্য হলেও আদিল নির্বিকারভাবে উঠে দাঁড়ালেন। এসে দাঁড়ালো রোজার সামনে। পুনরায় অজ্ঞান হয়ে গেছেন, দুর্বলভাবে শ্বাস নিচ্ছেন। এই সাহস নিয়ে তাকে চর মারা? আদিলের ইচ্ছে করছে পৃথিবীটা ভস্ম করে ফেলতে। রাগে ক্ষোভে টনটন করছে কপালের রগ। রাগে তার দম বন্ধ হয়ে আসছে, অথচ সে কিছুই করতে পারছে না। সময় নিয়ে বসলো দুপায়ের তালুতে ভর দিয়ে। কিছুক্ষণ চেয়ে থেকে দেখলো রোজার চোখ মুখ ঢেকে আছে চুলের আড়ালে। তাই হাতের পিস্তল দিয়েই আগোছরে চুলগুলো সরিয়ে দিল। সম্ভবত দাঁত দিয়ে ঠোঁট কামড়ানোর বদভ্যাস আছে মেয়েটার। তাই তো লিপস্টিক সরে গিয়ে দাঁতে বসানোর ক্ষত হয়ে আছে গোলাপি ঠোঁট জোড়ায়। আদিলের হাতের পিস্তলের মাথাটা ক্রমশ নিচে নেমে এসেছে, ছুঁয়েছে রোজার ক্ষতবিক্ষত ঠোঁট জোড়া। কত বাজে? আদিলের আকস্মিক প্রশ্নে সামান্য ভরকালো শান্ত। এলেন স্বাভাবিকভাবেই জবাবে বলে, 2:30 বস। আদিল দীর্ঘশ্বাস ফেলে। সেকেন্ডের জন্য চোখ বুঝল, এরপর দুহাতে কোলে তুলে নিল রোজাকে। এত হালকা, ওজন কত এই মেয়েটার? ফিগার তো মনে হচ্ছে কাঠির মতো। আদিলের একটা পুরো হাতের প্রয়োজন হয় না কোমরে পেঁচিয়ে ধরতে। মুখের দিকে আর চোখে চেয়ে পুনরায় শুইয়ে দিল সোফায়। ফ্লোর থেকে কোট তুলে গায়ে মেলে দিল। এরপরে আর সেখানে দাঁড়ালো না, সিঁড়ি বেয়ে উঠতে নিয়ে আদেশ ছুঁল, মিসেস মরিয়মকে আসতে বলো। কেন আসতে বলবে তা বোঝার মতো সামর্থ্য আছে বুদ্ধিমান 4 বডিগার্ডের। শান্ত দ্রুত বেরিয়ে গেল দলবল নিয়ে। এখানে দাঁড়ানোও ঝুঁকির, তাকানোর স্পর্ধা তো নেই তাদের। আদিল মির্জাকে চর মেরেও যেই মেয়ে সহি সালামতে শুয়ে থাকতে পারে তাকে হেলাফেলা করার প্রশ্নই আসে না। মরিয়ম বেগমকে আতঙ্কে 2 কদম পিছিয়ে যেতে দেখে শান্তর টনক নড়ে। মনে পড়ে মিস রোজা আপত্তিকর অবস্থা। মুহূর্তেই মৃদু স্বরে কাশে, ভুলেও তাকায় না সোফার দিকে, অন্যদিকে চেয়েই বলে, ডোন্ট ওয়ারি মিসেস মারিয়াম, শি ইজ ফাইন। ওসব রক্ত তার নিচের না। স্বস্তির শ্বাস ফেললেন ভদ্রমহিলা। চিন্তিত চোখ তুলে চেয়ে প্রশ্ন করেন, তাহলে? শান্ত জবাব দিল না। নীরবতাই যেন তার শক্তপোক্ত অদৃশ্য জবাব। ভদ্রমহিলা দীর্ঘশ্বাস ফেললেন, আর প্রশ্ন করলেন না। এগুলেন সোফার কাছে, ধরলেন রোজার গাল দুটো। ভীষণ মায়া লাগলো। একটু হলেও আন্দাজ করতে পারছেন কিছু একটা, রক্তের একটা গন্ধ নাকে লাগছে। বললেন, আমি তো একা ওঠাতে পারবো না, গেস্ট রুমে নিতে হবে তো। আসুন, ধরুন আমার সাথে।
কথাটুকু শেষ করে ব্যস্তভাবে রোজাকে তুলতে নিলেই অনুভব করলেন একজনও এগিয়ে আসেনি, নড়ছেও না। মরিয়ম বেগম সন্দিহান চোখে তাকালেন, অবুঝ হয়ে বললেন, কি হলো? এখনো তো কিছু করা সম্ভব না, গেস্ট রুমে নিতে হবে। শান্তসহ এলেন আরও কয়েক কদম পিছিয়ে এলো। মিসেস রোজাকে ছোঁয়া অসম্ভব। মরিয়ম বেগম কিছুক্ষণ চোখ পিটপিট করে হঠাৎ কেমন মুইয়ে গেলেন, তার সন্দেহ আরও পাকাপোক্ত হলো। দীর্ঘশ্বাস ফেললেন, নিজেই দুহাতে রোজাকে তুললেন। খুঁড়িয়ে খুঁড়িয়ে থেমে থেমে ওকে নিজে পৌঁছলেন গেস্ট রুমে। ওটা কোনো রকমে সিসিটিভি ক্যামেরা নেই, সুরক্ষিত, তাই ওটাতেই আনলো। যেহেতু পোশাক পরিবর্তন করবেন, শরীর মোছাবেন, কিন্তু পারবেন কি? এই বাড়িতে মেয়ে মানুষের কাপড় চোপড় তো নেই, আর রক্ত মাখামাখি শাড়িও পুনরায় পরানো সম্ভব না। ও সময় শান্ত ফের এলো, দরজায় টোকা মেরে ডাকলো। প্রত্যুত্তরে দরজায় হালকা মেলে ধরলেন মরিয়ম বেগম। কাপড় চোপড়ের আবদার করতে হলো না, কোনো কথা ব্যতীতই সাদা প্যান্ট আর সাদা শার্ট ধরিয়ে দিয়ে গেল শান্ত। মরিয়ম বেগম ভুল না হলে এসব আদিল মির্জার। দরজা লক করে কাজে লেগে পড়ল। ভাবলেন, কি সুন্দর মেয়ে মানুষ, আল্লাহর সৃষ্টি অতুলনীয় বটে। কি করতেছি মানে? সিনেমা বানাচ্ছি, রোম্যান্টিক সিনেমা। নায়িকা মেয়ে আর নায়িকা এক আগুন সুন্দরী মেয়ে, ধবধবে ফর্সা গায়ের রং, চমৎকার ফিগার, কোমর ধরে ড্যান্স করে এলাম। ক্লিপ সেট করব। শান্ত ট্রেনের গতিতে ছোটা, কথাগুলোর প্রভাব ওপাশ থেকে বড্ড নীরব। ঘন ঘন শ্বাস নেওয়ার শব্দ ছাড়া আর কোনো শব্দই শোনা গেল না। অনেকটা সময় নিয়ে একটা বেড়ালের মতো মিউ মিউ করা কণ্ঠ ফ্যাস ফ্যাস করে বলল, আমি কিন্তু মামাকে বিচার দেব। শান্ত গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো। অদূরে দাঁড়ানো এলেনকে একটু অপেক্ষা করার ইশারা করলো। ফোনটা ওভাবেই কানে চেপে মুহূর্তেই ধমকে উঠল, ওই মামার চামচি, ভয় পাই নাকি আমি তোর মামাকে? যা বিচার দে, বল কি? আমি ঢাকায় এক সুন্দরী মেয়ের সাথে ফষ্টি নষ্টি করছি, খুব শীঘ্রই এখানে বিয়েটা সেরে সংসার বাঁধব। তোর মতো বলদ গাধা আমি বিয়ে করছি না। ওপাশে এক কাদো কাদো কণ্ঠ ফিস ফিস করে বলল, তবে আমার সাথে ওইসব জোরপূর্বক করলে কেন তুমি? এখন অন্য কাউকে বিয়ে করলে তাকে ঠকানো হবে না? আগে বললে তো আমি কখনো আমাকে ছুতে দিতাম না। বাবা যাকে দেখলে তাকে না হয় বিয়ে করে ফেলতাম। শান্তর মাথার ভেতরটা ভনভন করলো যেন। তার আয়ু এক মুহূর্তেই কমে গেল। হড়বড়িয়ে আরামদায়ক অবস্থা থেকে শটানভাবে দাঁড়িয়ে কটমট করে উঠল, কি বললি তুই? আবার বল, কোন ছেলে আর কিসের বিয়ে? থাপড়ে তোর 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দিব। ওপাশের রমণী আজ আর ভয় পেল না, কেমন মিনমিন করে বলে ফেলল, তুমি একটা মিথ্যেবাদী, প্রতারক, সবাই ঠিক বলতো। তুমি কখনো গ্রামে ফিরে আমাকে বিয়ে করবে না, শহরে কোনো মেয়েকে দিন শেষে বিয়ে করবে। বোকার মতো আমি শুধু অপেক্ষা করলাম। শান্তর মাথায় আস্ত একটা আকাশ ভেঙে পড়ল। সে দিকবেদিক শূন্য হয়ে পাগলের মতো পাইচারি করতে করতে ধমকে গেল আকস্মিক কণ্ঠে, এই ফাজিলের বাচ্চা, তুই এইসব কার থেকে শিখেছিস? হ্যাঁ, কার শিখিয়ে পড়িয়ে দেওয়া কথা ফটর ফটর করে বলতেছিস? খালা, ঝুমুর, আমাকে উল্টা পাল্টা বলে রাগাস না। গ্রামে ফিরলে কিন্তু তোকে আমি চিবিয়ে খাবো, মাথায় তুলে আছাড় মারবো। ফের ফিস ফিস করে মেয়েটা বলল, আমাকে এসে পেলে তো? পৃথিবীতে এমন কেউ নিশ্চয়ই আছে যে জেনে শুনে আমাকে বিয়ে করবে। কিছু চুমুই তো খেয়েছি, এর থেকে বেশি কিছু তো না। এতটুকুর জন্য নিশ্চয়ই বিয়ে আটকে থাকবে না। কেউ না কেউ নিশ্চয়ই আমাকে বিয়ে করবে। শান্ত এত জোরসে গালি দিল যে ওপাশে ঝুমুর আতঙ্কে খামচে ধরেছে বান্ধবীর হাত। ভয়ে থরথর করে কাঁপছে বেচারির ডান হাতটা, হাঁসফাঁস করছে মুখ হা করে। শান্ত চিবিয়ে চিবিয়ে বলে যাচ্ছিল, তোর বিয়ের শখ আমি মেটাচ্ছি। কল কেটে দিল ঝুমু, এরপর ফোন বন্ধ করে ফেলল। শান্তর পুনরায় কল লাগালো, একের পর এক। ওকে না পেয়ে নিজের বাবাকে কল লাগালো। ওইদিকে এলেন ডেকে যাচ্ছে। শান্ত হাত উঠিয়ে ইশারা করলো। কল রিসিভ হতেই শান্ত গলা কাটা মুরগির মতো ছটফট করে বলল, তোমার গুণধর বঞ্জি কোথায়? ওকে বাসায় তুলে আনো, এক্ষুনি লোক পাঠাও। আমি এই সপ্তাহের মধ্যে ছুটি নিয়ে আসতেছি। আমি না আসা অবধিও আমাদের বাসাতেই থাকবে। সব কিছুর ব্যবস্থা করো, বিয়ে করব আমি। জব্বর শিকদার হতবিহ্বল হয়ে পড়লেন। হয়েছে কি? ভালোভাবে কও, কিছু হয়েছে? তোমারে যা বলছি করো বাবা, এখনই লোক পাঠাও। আমি দুপুরে কল দিব, ওরা যেন বাসায় পাই। কিরে, মুখের এই অবস্থা কেন? মনে হচ্ছে মশা খাইছিস।
শান্ত আগুনের মতো সামনে চেয়ে আছে। পারলে এক্ষুনি গ্রামে ফিরে ফাজিল মেয়েটাকে 4-5টা চড় মারে, ওর বিয়ের শখ মিটিয়ে দেয়। ইতরের ঘরে ইতর, মুখে আওড়ায়। কিছু না, চল। তারা দুজন আপাতত রোজাদের বাড়ির সামনে। ঘড়ির কাঁটা ঘুরছে বেলা 9টায়। নিপা বেগম আজও দরজা খুলে হতভম্ব হয়েছেন এতগুলো কালো পোশাকের লোকদের একসাথে দেখে। কোনো স্বাভাবিক মানুষ আর স্বাভাবিক থাকতে পারে না, তবে প্রথম দিনের মতো আতকে ধরফরিয়ে ওঠেনি। এবারে নিজেকে বেশ সামলে নিয়েছে। তোতলালেন সামান্য। আমার মেয়েটা কোথায়? এখনও তো ফিরলো না। ওর ফোনে কলও ঢুকছে না। বাবা, একটু কথা বলিয়ে দিন না। ওর কণ্ঠ শুনলে অন্তত শান্তি পেতাম। আজিজুল সাহেব রাজুর সাথে দাঁড়িয়েছেন। কেউই সারা রাতে ঘুমোতে পারেনি বোঝাই যাচ্ছে। আজিজুল সাহেবের গলার স্বর অবশ্য মিনতির চেয়ে কঠোরতাই বেশি ছিল। ও তো কখনো রাত করে থাকেনি, এই প্রথম। তার উপর ফোন বন্ধ, কোনো যোগাযোগ নেই। এইটা কেমন কথা? হয় মেয়ের সাথে কথা বলিয়ে দেন, না হলে আমাকে নিয়ে চলুন। শান্ত নিজেকে স্বাভাবিক করে নিয়েছে। বসের হয়ে ব্যাপারটাকে সে আপাতত ধামাচাপা দিতে ব্যাকুল। আর মিষ্টি মিষ্টি কথা বলে মানুষকে ব্যাকুল বানানো তার অন্যতম গুণ। শান্ত হেসে এগুলো 2 কদম ধরল আজিজুল সাহেবের হাত। তাকে সাহায্য করে ভেতরে নিতে নিতে ধীর গতিতে বলতে থাকলো। স্যার, আপনি তো জানেন আমাদের প্রিন্সেস কতটা পাগল মিস রোজার। চোখে হারায় তাকে। এর আগের সব জন্মদিন দেশের বাইরে পালন করা হয়েছিল বিধায় জন্মদিনগুলোতে মিস রোজার সঙ্গ প্রিন্সেস পায়নি। এবারই প্রথম। তাই তো গতকাল রাতে ভীষণ কান্নাকাটি করছিল, কোনোভাবে ছাড়বে না। অগত্যা মিস রোজা বাধ্য হয় থাকতে, সাথে ঘুমায়। আর ওনার ফোন সম্ভবত আপনাদের কাছে, তাই যোগাযোগ করতে পারছেন না। তবে আমি ফিরে কথা বলিয়ে দিব, আপনি নিশ্চিন্ত থাকুন। আজিজুল সাহেবের বিচলিত হৃদয় শান্ত হলো সামান্য। রাজু এসে দেখায় বড় বোনের ফোনটা, যা তার কাছে ছিল। এতে পুরোপুরি শান্ত হলেন নিপা বেগম। একটু লজ্জা ভঙ্গিতেই বললেন, বসেন না বাবারা। আসলে মেয়েটা কখনো বাড়ির বাইরে রাত কাটায়নি তো চিন্তা হচ্ছিল। শান্ত ভীষণ বিনিময়ের সাথে বলল, হাইপার হবেন না ম্যাম, চিন্তার কোনো কারণ নেই। মিস রোজা সুরক্ষিত আছেন, আমি ফিরেই কথা বলিয়ে দিব। শান্ত ইশারা করতে হাত বাড়িয়ে বক্স নিয়ে ঢুকছে বডিগার্ডস। ড্রয়িং রুমে সাজিয়ে রেখে এভাবেই বেরিয়ে গেল। এলেন তখনও শান্তর পাশে। মিষ্টি কথা সে বলতে পারে না, তাই এই সময়গুলোতে মুখ বন্ধ রাখাই শ্রেয়। শান্ত আরও নরমভাবে 2টো আলাপের কথাবার্তা বলে তবেই বেরিয়ে এলো। হাস্য উজ্জ্বল মুখটা মুহূর্তেই থমথমে হলো। নির্বিকারভাবে উঠে বসলো ড্রাইভিং সিটের পাশে। এলেন ড্রাইভিংয়ে বসেছে, পেছনে বাকি গার্ডসরা। গাড়িটা এক টানে চলে মির্জা বাড়ির উদ্দেশ্যে। জানালার পর্দা ভেদ করে প্রবেশ করেছে সকালের নরম সূর্যের কিরণ। শোনা যাচ্ছে পাখিদের ডাক, বাতাসের শব্দ। পিনপতন নীরবতা ভেঙে রোজা গোঙানো মৃদু স্বরে নড়ে চড়ে উঠল। মরিয়ম বেগম তখন বসেই ছিলেন ছোট্ট সোফাটায়, চোখ জোড়া বুজে আছে। শব্দে চোখ মেলে তাকালেন, দ্রুত উঠে দাঁড়ালেন। বিছানার পাশে এসে বসে রোজার মাথার কাছে হাত বাড়িয়ে ছুঁয়ে দিলেন মাথাটা। ডাকলেন ধীর গলায়। রোজা আধো আধো চোখ মেলে তাকালো। অস্পষ্টভাবে দেখল মরিয়ম বেগমকে। নিজের অবস্থা বুঝতে সময় প্রয়োজন পড়ল না। আতঙ্কে ধরফরিয়ে শোয়া থেকে উঠতে চাইলেই বাত সাধলেন মরিয়ম বেগম। ঠেলে শুইয়ে দিলেন দ্রুত। চিন্তিত হয়ে বললেন, উঠো না, শুয়ে থাকো। রোজা কথা শুনল না, উঠে বসলো। নিজের শরীরের কাপড় চোপড় লক্ষ্য করে আরো ঘাবড়ে ওঠে। নীল হয় চোখ মুখ। রোজা আতঙ্ক বুঝে মরিয়ম বেগম মৃদু হেসে আশ্বস্ত করেন, শরীর মুছে আমি পরিবর্তন করে দিয়েছি, এখন ফ্রেশ লাগছে না? রোজা স্বস্তির শ্বাস ফেললেন, তবে ভালো 2টো কথা প্রত্যুত্তরে বলতে পারল না। তার ভেতরে যে তাণ্ডব চলছে, ভয়ে এইটুকু হয়ে আছে তার সত্তা। চোখে ভাসছে ঘটে যাওয়া সব দৃশ্য। আনমনা হাত চলে গেল গলায়। রক্ত আর নেই, কিন্তু এখনো মনে হচ্ছে ভয়ঙ্কর শক্তিশালী একটা পুরুষালী রুক্ষ হাত থাবা দিয়ে ধরেছে গলাটা, যেন এক্ষুনি টিপে দম বন্ধ করে তাকে মেরে ফেলা হবে। রোজার গলার দিকে তাকাতেই মরিয়ম বেগম 5টা আঙ্গুলে স্পষ্ট ছাপ পড়ে আছে। কাপড় চোপড় বদলানোর সময় রোজার পেটেও দেখেছিলেন। বুদ্ধিমতী মহিলা এই সম্পর্কে একটা প্রশ্নও করলেন না, দেখালেন না কোনো রকমের আগ্রহ, বরং উঠে গিয়ে 1 গ্লাস পানি এনে ধরে মেয়েটার সামনে। রোজা বাড়িয়ে ধরা গ্লাস নিল, একটানে পুরো গ্লাসের পানি শেষ করলো। কোনো রকমে 2টো শব্দ আওড়ালো, থ্যাংক ইউ মিসেস মরিয়ম।
মৃদু হেসে ফাঁকা গ্লাসটা নেন মরিয়ম বেগম, অন্য হাতে ছুঁয়ে দেন রোজার মাথা, বুলিয়ে দেন ধীর গতিতে। শান্ত করতে চান যেমন। বুঝতে পারেন রোজার অবস্থা, এতে কিছুটা শান্ত হয় মেয়েটা। বড় করে শ্বাস টেনে নিচ্ছিল ভেতরে। ও সময় পুনরায় চোখ গেল নিজের পরনের কাপড় চোপড়ের দিকে। মুহূর্তেই শিউরে উঠে কিছু একটা ভাবে, গা ছমছম করে যেন। নিজের শরীরের দৃষ্টি বুলিয়ে টেনে ধরে ধরে দেখে পরনের সাদা শার্ট প্যান্ট। ফ্যাকাশে মুখে ফিসফিস করে। কার কাপড় চোপড়? জবাবে মরিয়ম বেগম নীরব রইলেন। তার নীরবতাতেই যেন জবাবটা আসে। রোজা তড়িঘড়ি করে বিছানায় ছাড়ল। সাদা শার্ট এসে ছুঁয়েছে তার উরু, প্যান্টের লম্বা জমিন ছুঁয়েছে, কয়েক ভাঁজ পড়েছে নিচে। কোমরের প্যান্টটাও বেল দিয়ে বাঁধা। রোজা দ্রুত এদিক ওদিক চেয়ে প্রশ্ন করে, আমার কাপড় কোথায়? মরিয়ম বেগম জানালেন, নোংরা বলে ওয়াশে দিয়েছি। এখন কি রোজা বলবে আমাকে ওই নোংরা রক্তাক্ত কাপড় চোপড় এনে দিন, আমি ওগুলো পরবো? তা তো সম্ভব না। আর নাই বা সম্ভব গায়ের এই কাপড় চোপড়ও আর এক মুহূর্ত পরে থাকা। তবে পুরো শরীর কেমন শিরশির করছে। রোজা অনুনয় করলো, আপনার কিছু নেই? আমাকে আপনার থেকে কিছু একটা দিন প্লিজ। মরিয়ম বেগম অসহায় হয়ে বললেন, আমার কিছু নেই এখানে, এই জন্যই তো স্যারে। মরিয়ম বেগম থেমে গেলেন, বাক্য সমাপ্ত করলেন না। রোজার গা কাটা দিল। কিছুক্ষণ আগে তাকে মেরে ফেলতে চাওয়া লোকটার কাপড় চোপড় পরে আছে সে ভাবতেই মাথা ভনভন করছে। আরো ভনভন করছে এই ভেবে যে সে এখনো এই বাড়িতে আছে, আদিল মির্জার অধীনে। রোজা এখান থেকে যদি একবার বেরোতে পারে, মরে গেলেও আর কখনো আসবে না। খুব শিক্ষা পেয়েছে। যদি আগেই জিহাদের কথা শুনতো আর কাজটা ছেড়ে দিত, তাহলে আজ তার এমন দুর্ভোগ হতো না। মরিয়ম বেগম দীর্ঘশ্বাস ফেলে ছোট করে প্রশ্ন করে বসলেন, কি করেছো স্যার? কেন রেগেছেন? মরিয়ম বেগম জানেন কোনো কারণ ছাড়া ঝামেলা করার লোক আদিল মির্জা না। কতগুলো বছর ধরেই তো এই বাড়িতে কাজ করতে যাচ্ছেন তিনি। অল্প হলেও জানেন, বোঝেন। যেহেতু ঝামেলা হয়েছে, তার মানে রোজাই কোনো এক ভুল করেছে। বোঝাই যাচ্ছে রোজার গলা টিপে ধরা হয়েছিল। কোমরের ব্যাপারটা ভাবতেও গেলেন না ভদ্রমহিলা, ওটা বেশ এড়িয়ে গেলেন নিজের ভাবনাতেও। অন্যদিকে রোজা হতবিহ্বল নিজের ওপরেও। চর মেরেছিল সে আদিল মির্জাকে। ভাবতে ভাবতে ধপাস করে বসলো বিছানায়, দুহাতে মুখ ঢেকে ফেলল। মূল সমস্যাটা হচ্ছে রোজার অনুশোচনা যে হচ্ছে না, উল্টো তার ভেতরে শয়তান বলছে আরও দুটো একসাথে দিতি। যেহেতু তোকে মারবেই, আরও 4-5টা চোর দিয়েই না হয় মরতি। একটা কম হয়ে গেল না? রোজা কি শুধু শুধু মেরেছে? অসভ্য অভদ্রের মতো ওভাবে তার কোমর হাতাচ্ছিল কেন? সাহায্যের নামে একরকম হ্যারাসমেন্ট ছিল ওটা। তাই মাথা কাজ করার আগেই তার হাত কাজ করেছে। তখন চর মেরে অনুশোচনা হলেও এখন আর হচ্ছে না। এখন আরও কয়েকটা মারতে ইচ্ছে করছে। অসভ্য বেয়ার এক সন্ত্রাস কোথাকার। চোখে ভাসছে পিস্তল হাতে থাকা আদিল মির্জা, কানে ভাসছে গুলির শব্দ। মনে হচ্ছে এই তো গুলি করে তাকে মেরে ফেলবে। তার মতন নগণ্য এক রোজাকে মেরে বালিচাপা দেয়া তো চুটকির ব্যাপার। ইস, এত তুচ্ছ রোজা, এত অসহায়। আজ গরিব বলেই মুখ বুজে সব সহ্য করে নিতে হচ্ছে। মরিয়ম বেগম নরম হয়ে বললেন, কিছু এনে দিই, খেয়ে নাও। রোজা মাথা নাড়ালো। যার মাথায় পিস্তল সেই মানুষ কিভাবে খাবে? গলা দিয়ে নামবে খাবার? নামবে না। রোজা উঠে দাঁড়ালো, এসে ধরলো মরিয়ম বেগমের হাত। আলতোভাবে ফিসফিস করে বড় আশা নিয়ে জিজ্ঞেস করলো, আমি কি চাইলে বেরিয়ে যেতে পারবো? মরিয়ম বেগম বেচারির আশা নষ্ট করে দিতে চাইল না, বলল, দেখতে পারো। কেউ আছে বাইরে? হাসেন মরিয়ম বেগম, বললেন, নেই, দরজায় গার্ডস শুধু। ব্যাস। রোজা তখনই বেরোলো রুম ছেড়ে। এই গেস্ট রুমটা সিঁড়ির পাশে। বেরিয়েই দেখে গোটা ফাঁকা লিভিং রুম। রোজা হুড়োহুড়ি করে ছুটল দরজার দিকে। দরজার বাইরে দাঁড়িয়ে ছিল স্বপন, ক্লান্ত সহ আরও কয়েকজন। রোজাকে দেখে সবগুলো সোজা হলেও দৃষ্টি নামালো। ভুলবশত দৃষ্টি তোলার সাহস করে না। রোজা সেই দিকে নজর নেই। দুহাতে প্যান্ট তুলে দ্রুত বেরিয়ে যেতে চায়। তক্ষুনি স্বপন নির্বিকার মুখে বলে, আপনার বেরোনোর পারমিশন নেই ম্যাডাম। রোজা প্রথমে চমকায় বেরোনোর পারমিশন নেই শুনে। এর চেয়েও বেশি চমকায় সম্মান শুনে। ম্যাডাম? কে ম্যাডাম? মিস রোজা থেকে সোজা ম্যাডাম? রোজা হতভম্ব হয়ে ছেড়ে দিল তুলে ধরা প্যান্ট। অমনি জমিন ছুল সাদা প্যান্টের লেন্স। সেই দৃশ্যে স্বপন সহ ক্লান্ত মুখ লুকালো। রোজা ম্যাডাম ফ্যাডাম ডাকার আপাতত ধার ধারল না। নিজের আতঙ্ক লুকিয়ে স্বাভাবিকভাবে বলল, আমার বাসায় যেতে হবে, সরুন। ক্লান্ত আরও বিনয়ের সাথে বলল, পারমিশন নেই ম্যাডাম, আপনার কি প্রয়োজন বলুন।
রোজার মেজাজ খারাপ হলো অমনি। ম্যাডামের গুষ্টি কিলে ম্যাডামকে কল মি রোজা। আর বেরোতে পারবো না কেন? আমার ইচ্ছে মানে আমি বেরোবো। সরুন। স্বপন আর ক্লান্ত শুনেও শুনল না, সৈনিকের মতো দাঁড়িয়ে থাকলো। রোজা আরও তর্ক করবে বা জোরপূর্বক বেরোনোর চেষ্টা করবে, এমন সময় প্রবেশ করলো শান্ত ও এলেনদের গাড়ি। গাড়িটা শব্দ করে এসে থামলো বাড়ির সামনে। শান্ত আর এলেন একটু হলেও রোজার পরিচিত, তাই দ্রুত ডাকলো রোজা। এই যে শুনুন। হ্যাঁ, আপনি আপনি এদিকে আসুন। শান্ত এগিয়ে আসতেই বলল, আমাকে বেরোতে দেওয়া হচ্ছে না কেন? আমি বাসায় ফিরবো, লোকেদের সরে যেতে বলুন। শান্ত আবার স্বপন ক্লান্তর চেয়ে বিপরীত। নির্বিকার মুখে নয়, বরঞ্চ মিষ্টি করে হাসতে হাসতে নরম গলায় বলল, ম্যাডাম, আপনার বসের পারমিশন লাগবে। আপনি এখানে সময় অপচয় না করে তার সাথে কেন কথা বলছেন না? রোজার চোখ গরম করে তাকালো, নিজেকে সামলে পর মুহূর্তেই অনুনয়ের সুরে বলল, হঠাৎ মা কল দিয়ে জানালেন খুব অসুস্থ তিনি। আমার ইমার্জেন্সি বেরোতে হবে। আমি পরে স্যারের কথা বলে নিব স্যারের সাথে। শান্ত আরও মিষ্টি করে বলল, কিন্তু ম্যাডাম, আপনার ফোন তো আপনার কাছে নেই, আপনার ফ্যামিলির কাছে। আর তারা চমৎকার আছে, মাত্রই দেখে এলাম তাদের। রোজার আগে থরথর করে কাঁপছে, আঙুল তুলে চিৎকার করলো একরকম। হোয়াট ইজ দিস বিহেভিয়ার? প্রশ্নটির পর কেমন এক থমথমে নীরবতা বয়ে গেল। সেই নীরবতা ভাঙল বেশ দূর থেকে আসা এক ভারিক্কি কণ্ঠে। আদিল সেই 3 তলার করিডোরের রেলিংয়ের সামনে দাঁড়িয়ে নির্বিকার গলায় শান্তকে প্রশ্ন করলো। What is she saying? শান্ত মিষ্টি হাসি মুছে গেল, শক্তপোক্ত হয়ে দাঁড়িয়েছে। বসের সুরে সুর মিলিয়ে থমথমে মুখে জবাবে জানালো, বস, মিস রোজা বলেছেন, হোয়াট ইজ দিস বিহেভিয়ার? রোজার চোয়াল কেঁপে ওঠে, চকবক করে রক্ত। নিজের এমন দুর্ভাগ্যের উপর লানত। তাকে এত অপমান, এত অসম্মান করা মানুষটাকে সে কিছু বলতে পারছে না, কিছু করতে পারছে না। এই যন্ত্রণা তার কান্না পাচ্ছে। রোজা দাঁতে দাঁত পিষে আওড়ায়। আই ওয়ান্ট টু শুট ইউ, আদিল মির্জা। শান্তর কথার কোনো প্রত্যুত্তর করে না আদিল, তবে সরেও না, দাঁড়িয়ে থাকে। ওখান থেকেই নির্বিশেষ দেখে রোজাকে। তার ব্যবহার করা কাপড় চোপড়ই রোজার গায়ে বিদ্যমান। সাদা শার্টটা সম্ভবত গত পরশু আদিল পরেছিল। তার কাপড় চোপড় মানেই অমন হ্যাংলা পাতলা রোজার শরীরের জন্য সুবিশাল। কেমন পুরো ওর অস্তিত্ব হারিয়ে গিয়েছে প্যান্ট শার্টের নিচে। শার্টের দুহাত ঝুলছে, হাত হারিয়ে গিয়েছে হাতার ভেতর। শুধু বড় লাল নখের একটু চিকচিক করছে। আদিলের পুরো শরীর যেন আগুন লেগে গেছে। দম বন্ধ হয়ে আসার মতো অনুভূতি গ্রাস করে নিয়েছে তাকে। কেমন অন্ধকার চোখ মুখ নিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা, শুধু পারছে না চোখ তুলে আগুন ছুটছে। আদিল কিছুক্ষণ উপভোগ করে ঘুরে ভেতরে যাওয়ার ভং ধরতেই রোজা তড়িঘড়ি ভেতরে এলো, ডাকলো কাপা কাপা গলায়, স্যার, স্যার। আদিল ফিরল না, তবে দাঁড়ালো, রোজার ওপরে তাকিয়ে ভেগাচাকা খেলো। একটা উদম চওড়া পিঠ তার দিকে, দৃষ্টি ফিরিয়ে নিয়ে বলল, স্যার আমি বাসায় ফিরতে চাচ্ছি, আমার যেতে দিন। সরে এলো। রোজা নিচ থেকে কয়েকবার ডাকলো। সিঁড়ি ধরে উপরে উঠতে চাইলে দেখলো স্বতঃস্ফূর্ত এক পুতুল ছুটে আসছে ঝড়ের গতিতে, পারছে না হাওয়ায় উড়ে রোজার কোলে ঝাঁপাতে। স্নো হোয়াইট। রোজা এবার সত্যি সত্যি কান্না পেল। এই পুতুলের জন্যই তো তার এত মুসিবত কপালে। কেন এই পুতুলকে এই বদমাইশের লোকের মেয়ে হতে হলো? কেন? হৃদি ছুটে এসে জড়িয়ে ধরে রোজার পাতলা কোমর, আবার পর মুহূর্তেই কোমর ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। ভীষণভাবে রেগে যাওয়া ভান ধরে। বাচ্চা বাচ্চা মুখে দুগাল ফুলিয়ে দুহাত কোমরে রেখে বড় বড় চোখে চেয়ে প্রশ্ন করে,